হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। এবং আজকে পলিটির আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি জিকেজিএস মাস্টার ক্লাস সিরিজের। এবং আজকে পড়বো প্রিয়াম্বেল বা প্রস্তাবনা। শুধু প্রিয়াম্বেলই নয়, প্রিয়াম্বেলের সাথে আমরা যে ইম্পর্টেন্ট আর্টিকেলস রিলেটিং টু সিটিজেনশিপ এবং ইম্পর্টেন্ট আর্টিকেলস যেটা আমাদের স্টেট এবং কিভাবে একটা স্টেট ফর্মেশন হচ্ছে বা ভারত যে ইউনিয়ন অফ স্টেটস সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে, মানে অ্যাকচুয়ালি আমরা ফান্ডামেন্টাল রাইটসের আগে পর্যন্ত যে কটা আর্টিকেল রয়েছে সেই সবগুলো সম্পর্কে কিন্তু ডিসকাস করব এই ক্লাসে। ক্লাসটা যেরকমভাবে সাজানো হয়, কনসেপ্ট, তারপর এমসিকিউ ক্লাসেস, প্রত্যেকটা জিনিস আমরা পড়ার পরে তার থেকে কী কী এমসিকিউ আসতে পারে সেটাও দেখবো এবং প্রিয়াম্বেল সম্পর্কে একদম ডিটেলে ডিসকাস করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা এটা বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি প্রিয়াম্বেল মানে হচ্ছে ইটস আ প্রিফেস, মানে আমাদের সংবিধান শুরু হওয়ার আগে সংবিধানের যে উদ্দেশ্য, তার যে নীতি, সেগুলোর যে একটা ভূমিকা, একটা লাইক কি বলবো, এখানে ইন্ট্রোডাকশন পার্ট দেওয়া হচ্ছে প্রিয়াম্বেলের মধ্যে। এই প্রিয়াম্বেল জওহরলাল নেহরু 13ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে গণপরিষদে প্রথম অবজেক্টিভ রেজলিউশন নামে উপস্থাপন করেছিলেন এবং এই অবজেক্টিভ রেজলিউশনেরই মডিফাইড ফর্ম হচ্ছে প্রিয়াম্বেল। তাহলে এই অবজেক্টিভ রেজলিউশন কে প্রথম গণপরিষদে প্রস্তাব করেছিলেন জওহরলাল নেহরু 13ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে এবং 12ই জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে গণপরিষদে এই প্রস্তাবটি গ্রহণ করা হয় এবং পরবর্তীকালে সেটা সংবিধানের প্রস্তাবনায় রূপান্তরিত হয়। খেয়াল রাখবে, গোটা সংবিধান রচনা হওয়ার পরে, গোটা সংবিধান যখন অ্যাকসেপ্টেড হয়ে যায় তারপরে কিন্তু প্রিয়াম্বেলকে ফর্ম করা হয়েছিল, কারণ প্রিয়াম্বেল হচ্ছে আমাদের সংবিধান কি করতে চাইছে, তার উদ্দেশ্য কি, সে কোথা থেকে ক্ষমতা পাচ্ছে, সেটা মানে গোটা জিনিসটা তৈরি হওয়ার পরে আমরা তার একটা সামারি বা তার একটা যে মোটো অফ দ্য কনস্টিটিউশন সেটাকে প্রিয়াম্বেলের মধ্যে রাখা হয়েছে। এবং এই প্রিয়াম্বেলটাকে আমরা বলতে পারি ইটস আ সামারি অফ দ্য কনস্টিটিউশন, যেটা কনস্টিটিউশন এস্টাবলিশ করতে চাইছে সেটা প্রিয়াম্বেলের মধ্যে খুব ছোট আকারে কনসাইজ ওয়েতে লেখা হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই 5টি শব্দের উল্লেখ আছে। এই 5টি শব্দ ভারতকে ডিফাইন করে, ইন্ডিয়া অ্যাজ আ স্টেটকে ডিফাইন করে, যে ভারতবর্ষ কীরকম স্টেট বা কীরকম স্টেট। মানে যখন কনস্টিটিউশন পড়বো তখন স্টেট মানে কিন্তু শুধু রাজ্য বুঝবো না, স্টেট মানে আর্টিকেল 12-এ যে কথাগুলো বলা রয়েছে, স্টেটের ডেফিনেশন যেখানে দেওয়া রয়েছে, সেখানে স্টেট বলতে যেটা বোঝাচ্ছে আমরা সেটা বুঝবো। তাহলে ভারত, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে সোর্স অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের পাওয়ার বা ক্ষমতা, যাদের থেকে কনস্টিটিউশন ক্ষমতা পাচ্ছে সেটা হচ্ছে আমরা, এই ভারতের জনগণ। এখানে এটা হচ্ছে প্রিয়াম্বেল। এটা যে কোনো গভর্নমেন্ট বুক যদি থাকে, সিবিএসসি যে এনসিআরটি বইগুলো থাকে সেই এনসিআরটি বইয়ের সামনেও দেওয়া থাকে। তাহলে আমরা ভারতের মানুষজন তারা হচ্ছে ক্ষমতার উৎস এবং ইন্ডিয়া ইন্টু আ sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, liberty, equality, fraternity। এখানে বলছে ভারত হচ্ছে একটা এমন একটা স্টেট যে কিনা সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মানে আমাদেরকে জানতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড কি ডিফাইন করছে সেটা আমাদেরকে জানতে হবে। যেমন সোভারিন, সোভারিন কথার অর্থ হচ্ছে একটা দেশের মানুষ, তাদের কাছে সুপ্রিম রাইট রয়েছে তাদের ইন্টারনাল যে কোনো বিষয়ে ডিসাইড করার জন্য। এখানে কোনো এক্সটার্নাল পাওয়ার ডাইরেক্টলি গভর্নমেন্টকে বলতে পারবে না যে তোমাকে এটা করতে হবে। আমরা একটা সোভারিন দেশ, আমাদের সার্বভৌমত্ব রয়েছে। সোশ্যালিস্ট কথার অর্থ কি? সোশ্যালিস্ট কথার অর্থ হচ্ছে যে আমরা ইকুয়াল পাওয়ার শেয়ার করব, মানে আমাদের ভারতের জনগণদের প্রত্যেকের কাছে ইকুয়াল পাওয়ার থাকবে এবং যে ওয়েলথ জেনারেট হচ্ছে সেটা সোশ্যালি ডিস্ট্রিবিউটেড হবে। সেকুলার কথার অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এই সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে কথা কিন্তু যখন প্রিয়াম্বেল প্রথম লাগু করা হয়েছিল তখন ছিল না, এটা পরবর্তী ক্ষেত্রে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। জাস্টিস এস্টাবলিশ করতে হবে কোন কোন জায়গায়, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। তাহলে সোশ্যাল ক্ষেত্রে, ইকোনমিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং পলিটিক্যাল ক্ষেত্রে তিনটে জায়গাতেই জাস্টিস এস্টাবলিশ করতে হবে। লিবার্টি মানে স্বাধীনতা থাকতে হবে, কিসের কিসের, থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। চিন্তা করার মানে আমার যে এক্সপ্রেশন আছে সেটা প্রকাশ করার, আমি কি বিশ্বাস করছি সেই বিলিফের, ফেথের ওপরে আমার স্বাধীনতা থাকতে হবে এবং আমি কোন জিনিসটাকে ওয়ার্শিপ করব সেটারও আমার লিবার্টি থাকতে হবে।
ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি, স্টেটাস এবং অপরচুনিটিতে ইকুয়ালিটি থাকতে হবে অ্যামং দ্য অল, ফ্যাটার্নিটি প্রমোট করতে হবে, ফ্যাটার্নিটি মানে সৌভ্রাতৃত্বদয়। তো এখানে ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল পার্সন আমাদের আমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে এবং ইন্টিগ্রিটি থাকবে, ইন্টিগ্রিটি অফ নেশনের জন্য আমাদেরকে ফ্যাটার্নিটি প্রমোট করতে হবে। ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26 ডে অফ নভেম্বর 1949 ডু হিয়ার বাই অ্যাডপ্ট, তার মানে এখানে অ্যাডপ্ট হচ্ছে কনস্টিটিউশন কবে না, এখানে 26 নভেম্বর অফ 1949 এ, অ্যান্ড এনাক্ট অ্যান্ড গিভ টু আওয়ারসেলফ দিস কনস্টিটিউশন, এবং আমাদেরকে এই কনস্টিটিউশনটা দিচ্ছে। তাহলে এই সমস্ত কিছু প্রিয়াম্বেলে রয়েছে। প্রিয়াম্বেলে কি কি রয়েছে? প্রিয়াম্বেলে রয়েছে যে নেচার অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের নেচার কিরকম, অবজেক্টিভ অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশন কি করতে চাইছে সেটা, এবং ডেট অফ অ্যাডপশন, এই তিনটে জিনিস কিন্তু প্রিয়াম্বেল থেকে আমরা পাচ্ছি। এবং পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন মানে সোর্স অফ পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন সেটা কোথায় রয়েছে, চারটে জিনিস কিন্তু আমরা কনস্টিটিউশন থেকে পাচ্ছি। তাহলে এক নম্বর কি? এক নম্বর হচ্ছে দ্য সোর্স অফ পাওয়ার অফ কনস্টিটিউশন, দ্য সোর্স অফ পাওয়ার of constitution, সেটা কারা? we the people of India। and second কি? nature of the constitution, number 3 হচ্ছে objective of the constitution, আর নাম্বার 4 হচ্ছে ডেট অফ অ্যাডপশন। ডেট অফ অ্যাডপশন, এই চারটে জিনিস আমরা প্রিয়াম্বেল থেকে পাচ্ছি। প্রস্তাবনার নাগরিকদের জন্য ন্যায়, বিচার, স্বাধীনতা এবং সমতা প্রস্তাবনার মূল স্তম্ভ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা থেকে নেওয়া হয়েছে, ধারণা নেওয়া হয়েছে এটার মানে প্রিয়াম্বেলের, মানে ফার্স্ট কনস্টিটিউশন, রিটার্ন কনস্টিটিউশন যেখানে প্রিয়াম্বেল ছিল সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন। এবং প্রস্তাবনায় যে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের কথা, মানে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটার্নিটি, এই তিনটে ওয়ার্ড ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। গোটা পৃথিবীকে লিবার্টি, ইকুয়ালিটির কথা শিখিয়েছে, ফ্যাটার্নিটির কথা শিখিয়েছে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে একবার সংশোধন করা হয়েছে, যেখানে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সেকুলার এবং অখণ্ডতা বা ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ যোগ করা হয়েছে। আমরা বারবার গুলিয়ে যাই আমাদের এই সেকুলার আর সোভারিনের মধ্যে। সোভারিন কথার অর্থ হচ্ছে সার্বভৌমত্ব, মানে একটা দেশ যখন স্বাধীন হচ্ছে তখনই কিন্তু সেটা সোভারিন হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের একদম স্বাধীনতার সময়কাল থেকেই ছিল, পরবর্তী টাইমে অ্যাড হয়নি, পরবর্তী টাইমে অ্যাড হচ্ছে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, এবং এখানে হচ্ছে ইন্টিগ্রিটি কথাটা অ্যাড হয়েছে। ঠিক আছে, এখানে ইন্টিগ্রিটি কথাটা অ্যাড হয়েছে। এই তিনটে কথা প্রস্তাবনায় অ্যাড হয়েছে কবে না 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সংবিধানের প্রথম সংশোধনী পাশ হওয়ার সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, মানে এই 1976 সালে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এই টাইমে কিন্তু সংবিধান সংশোধন হচ্ছে, 42তম সংবিধান সংশোধন, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশনও বলে থাকি, কারণ এখানে প্রচুর সংবিধান সংশোধন করা হয়েছিল। সংবিধানের মূল প্রস্তাবনাটি শিল্পী বিওহর রাম মনোহর সিনহা তিনি অলঙ্কৃত করেছিলেন, এবং পুরো সংবিধান তৈরির পরে প্রস্তাবনাটি গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল, যেটা আমি অলরেডি আগেই বললাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 25শে ডিসেম্বর 2025 সালে ভারতীয় সংবিধানের সাঁওতালি অনুবাদ প্রকাশ করেছে। ঠিক আছে, অলচিকি ভাষাতে সংবিধানের যে অনুবাদ সেটা প্রকাশ করা হয়েছে। প্রস্তাবনার রূপ, প্রস্তাবনার শুরুতে বলা হয়েছে আমরা ভারতের জনগণ, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, সংবিধানের ক্ষমতা জনগণের কাছ থেকে আসে তা বোঝানো হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের জন্য ন্যায়, বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব নিশ্চিন্ত করা। প্রস্তাবনার সংবিধানের মূল আদর্শগত ভিত্তি হিসেবে কাজ করে, তবে আদালতে এটি সরাসরি প্রয়োগ করা যায় না। আদালতে সরাসরি প্রয়োগ করা যায় না ঠিক কথাই, কিন্তু যদি এরকমটা হয় যে আমাদের জাস্টিস সিস্টেম এরকম একটা জায়গায় এসে পৌঁছেছে যে তারা ডিসাইড করতে পারছে না যে তারা কোন দিকে জাস্টিসটা নিয়ে যাবে, বা কোনো রুলস বানানো হচ্ছে, কোনো ল বানানো হচ্ছে, তখন কিন্তু প্রিয়াম্বেলের দিকে তাকানো হয় যে প্রিয়াম্বেল এখানে কিভাবে আমাদেরকে সাথ দিতে পারে, বা বিপিএসপির দিকে তাকানো হয়, যেরকম ভাবে আমরা দেখি যে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি, সেটা কিন্তু ল না, সেটাকে এনফোর্স করতে গেলে ল বানাতে হয়। ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপিতে দুটি ভাষা লেখা ছিল, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংরেজিতে। এরপর প্রস্তাবনা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মামলা, যেমন হচ্ছে বেরুবারি ইউনিয়ন মামলা।
বেরুবারি ইউনিয়ন মামলা 1960s হচ্ছে এবং এটি সংবিধান সংশোধনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মামলা। কারণ এই বেরুবারি ইউনিয়ন কেসে যেটা হয় সেটা হচ্ছে বলা হয়, সুপ্রিম কোর্ট বলে যে প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট নয়। কনস্টিটিউশনের সামারি করছে ঠিক আছে, কিন্তু প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট নয়, তাই প্রিয়াম্বেলকে অ্যামেন্ড করা যাবে না। এটা শুধুমাত্র একটা কি কনস্টিটিউশন বোঝার জন্য, ইট ইজ জাস্ট আ কি টু আন্ডারস্ট্যান্ডিং দ্য কনস্টিটিউশন, বাট এটা লিগালি এনফোর্সেবল নয়। এটাকে লিগালি এনফোর্সেবল করতে গেলে সেটার উপর বেস করে কোনো আইন বানাতে হবে, তবে সেটা লিগালি এনফোর্স করা যাবে। এবং এই বেরুবারি ইউনিয়ন কেস যেটার জন্য হয়েছিল 1947 সালে রেডক্লিফ লাইন অনুযায়ী বেরুবারি একটা জায়গা ছিল, সেই জায়গাটা ভারতের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পাকিস্তানের উপর দাবি তোলে এবং সীমানা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হয়। এবং এই মামলার ভিত্তি করে রায় দেয় যে সংবিধান সংশোধন ছাড়া ভারতের কোনো ভূখণ্ড অন্য রাষ্ট্রকে হস্তান্তর করা যাবে না এবং প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। এখানে বলা হয় প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, তাই প্রস্তাবনাতে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। এই রায়ের পর নবম সংবিধান সংশোধনী আইন 1960 পাশ করা হয় এবং বেরুবারি অঞ্চল এর একাংশ পাকিস্তানকে হস্তান্তর করা হয়। যেরকম ভাবে আমরা 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখি, যেখানে হচ্ছে ওই এনক্লেভ স্থানান্তর করা হয় বাংলাদেশের সঙ্গে, ঠিক আছে, কিছু ছোট 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 ভারতের মধ্যে বাংলাদেশের এনক্লেভ ছিল, কিছু বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার এনক্লেভ ছিল, তো এটাকে স্থানান্তর করা হয়, যেটা 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল। তাহলে কোনো পার্টিকুলার ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে যে জায়গা, যদি সেটা অন্য কোনো দেশকে স্থানান্তর করতে হয় তাহলে কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগবে। কেশবানন্দ ভারতী কেস খুব ইম্পর্টেন্ট কেস, 1973 খ্রিস্টাব্দে। এটা একটা একদম দীর্ঘতম একটা শুনানি ছিল, 68 ডেজ ধরে চলেছিল এবং 13 জন বিচারকের একটা বৃহত্তম বেঞ্চ এই মামলায় নিযুক্ত ছিল। 1973 খ্রিস্টাব্দে 12 এপ্রিল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক কেশবানন্দী বনাম কেরালা রাজ্যের মামলায় রায় দেয়, যেখানে সংসদ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে, কিন্তু সেটা সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন বা ধ্বংস করতে পারবে না, এটা বলা হয়। মানে সুপ্রিম কোর্ট এটা রায় দেয় যে হ্যাঁ, পার্লামেন্ট ক্যান amend any part of the constitution, but that should not be damage the fundamental structure of the constitution. এবার এই যে বেসিক স্ট্রাকচার বা ফান্ডামেন্টাল স্ট্রাকচার, এই জিনিসটা যে কি, কোনটা যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার, কোনটা যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার নয়, সেটা কিন্তু কনস্টিটিউশনে ডিফাইন করা নেই। এরকম অনেক টার্মিনোলজি আছে যেগুলো আমরা বারবার পলিটি পড়তে গিয়ে পড়বো, কিন্তু সেগুলো কিন্তু কনস্টিটিউশনে ডিফাইন করা নেই, ঠিক আছে। সেগুলো বারবার আমাদের কাছে প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের সম্মুখীন হতে তখন সুপ্রিম কোর্ট একটা ইন্টারপ্রিটেশন দেয়, তখন সেই কেস স্টাডিটা নিয়ে তখন সেটাকে ইন্টারপ্রিট করা হয় যে না, এই জিনিসটা হবে না, কারণ এই জিনিসটা বেসিক স্ট্রাকচারকে খর্ব করছে। তাহলে এই বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো, এটা কিন্তু মানে প্রত্যেকটা কেস বাই কেস কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে বলতে থাকে। তো সুপ্রিম কোর্ট এই মামলায় রায় দেয় যে প্রিয়াম্বেল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন অ্যান্ড এটা বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশনকে রিফ্লেক্ট করে এবং প্রিয়াম্বেলকে অ্যামেন্ড করা যাবে। যেহেতু প্রস্তাবনা বা প্রিয়াম্বেল সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই এটাকে অ্যামেন্ড করা যাবে, কিন্তু এটা জাস্টিসিয়েবল ইন নেচার নয়। মানে এটাকে যদি লাগু করতে হয় তাহলে একটা আইন নিয়ে আসতে হবে। মানে ধরো যেরকম ভাবে ডিপিএসপি আমরা পড়ি, যে ডিপিএসপি হচ্ছে একটা নন জাস্টিসিয়েবল ইন নেচার। মানে ডিপিএসপি তে বলা হয়েছে যে ইউসিসি এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড আনতে হবে, স্টেট শুড এনফোর্স ইউনিফর্ম সিভিল কোড, স্টেটের উচিত ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসা। কিন্তু এইটা ডিপিএসপি তে মেনশন আছে বলে এটা কিন্তু অটোমেটিক্যালি লাগু হয়ে যায় না। ইউনিফর্ম সিভিল কোড আনতে গেলে কিন্তু একটা আইন নিয়ে আসতে হবে, যেই আইনের মাধ্যমে ইউনিফর্ম সিভিল কোড লাগু হবে। বা আরো খুব ভালোভাবে এক্সাম্পল দিলে তোমাদেরকে বলতে পারি যে ধরো ডিপিএসপি তে বলা হয়েছে যে ওয়াইল্ড লাইফ প্রোটেক্ট করতে হবে, ফরেস্ট প্রোটেক্ট করতে হবে, ন্যাচারাল ভেজিটেশন প্রোটেক্ট করতে হবে, অরণ্য প্রোটেক্ট করতে হবে, এগুলো সমস্ত বলা হয়েছে ডিপিএসপি কে। কে প্রোটেক্ট করবে না, স্টেট প্রোটেক্ট করবে। যার জন্য স্টেট কিন্তু এখানে যে আইন নিয়ে এসেছিল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, সেই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের মধ্যে যেগুলো মেনশন করা আছে সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কিন্তু স্টেট ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করবে। তার মানে এই নয় যে সেই ওয়াইল্ড লাইফ প্রোটেক্ট করতে গিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার ভালনারেবল জায়গার স্ট্যাটাসই চেঞ্জ করে দিলাম, না, সেটা ওয়াইল্ড লাইফ প্রোটেক্টেড এরিয়া না। এবার কোনো একটা পার্টিকুলার এরিয়া যদি ওয়াইল্ড লাইফ প্রোটেক্টেড এরিয়া হয়, তাহলে সেখানে চট করে কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না, চট করে কোনো ডেভেলপমেন্টের নামে এখানে কিন্তু গাছ কাটা যাবে না। কোনো ভালনারেবল স্পিসিস যদি থাকে, এন্ডেঞ্জার স্পিসিস যদি সেই জায়গাটায় থাকে, তাহলে সেটাকে প্রোটেক্ট করতে হবে ফর আওয়ার বেটার ফিউচার। সেখানে কিন্তু কখনোই এরকমটা করা যাবে না যে
হ্যাঁ ঠিক আছে, এটা তো এক টাইমে ওয়াইল্ড লাইফ প্রোটেক্টেড এরিয়া ছিল, আমরা তুলে দিই এটা প্রোটেকশন, তাহলে আমরা এখানে কাজ করতে পারবো। তো এটা সরকারের কাজ নয়, মানে এটা এক্সপেক্টেড নয়। ইটস আ বিট লাইক কি যে আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে যে কোনটা আমাদের বেসিক নিড, সেরকম ভাবে কনস্টিটিউশনের কোনটা বেসিক স্ট্রাকচার। যেহেতু আমাদের কনস্টিটিউশনের যে প্রোটেক্টর বলো বা গ্যারান্টার বলো বা অভিভাবক হোক বা সেটা ইন্টারপ্রিটেশন করার জন্য রয়েছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট কিন্তু টাইম টু টাইম এই বেসিক স্ট্রাকচারটাকে ডিফাইন করতে থাকে। এরপর হচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া কেস। এলআইসি অফ ইন্ডিয়া কেসে বেসিক্যালি কেশবানন্দ ভারতী কেসে যেটা বলা হয়েছিল সেটাকে আরো জোর দিয়ে বলা হয় এবং সেটাকে মানে সেই ভার্ডিক্টটাকে আরো মজবুত করে দেয় এই এলআইসি অফ ইন্ডিয়া কেস, যেখানে বলা হচ্ছে যে কনজিউমার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের বিরুদ্ধে মামলাটি হয়েছিল এবং এখানে সংবিধানের প্রস্তাবনার আইনি অবস্থান এবং রাষ্ট্রীয় মালিকাধীন সংস্থার জনকল্যাণমূলক বাধ্যবাধকতা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিম কোর্ট এই মামলাতেও পুনরায় নিশ্চিন্ত করে দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটাকে অ্যামেন্ড করা যাবে এবং প্রস্তাবনায় যেটা বলা হয়েছে যে এস্টাবলিশ করতে হবে জাস্টিস ইন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফোরামে, এখানে ফ্যাটার্নিটি প্রমোট করতে হবে, লিবার্টি দিতে হবে, সেগুলো কিন্তু বারবার করে সুপ্রিম কোর্ট আরো জোর দিয়ে বলে যে না, এটা কিন্তু সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। ক্লিয়ার? এরপর হচ্ছে এসআর বোমাই ভারত ইউনিয়ন কেস, যেখানে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে একটি কেস, যেটা 1956 ধারায় অপব্যবহারের রোধে মাইল ফলক হিসেবে কাজ করে এবং এটা 1994 সালে 11ই মার্চ সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতির বেঞ্চ রায় দেয় এবং ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরো শক্তিশালী করে। এই মামলার প্রস্তাবনায় উল্লেখিত ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের মৌলিক কাঠামো হিসেবে নিশ্চিন্ত করা হয়েছে, যেটা একটু আগে বললাম যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। মিনার্ভা মিল কেস, এই মামলাতে সংসদের ক্ষমতা সীমিত এবং সংবিধানের মৌলিক কাঠামোকে সুদৃঢ় করে। আদালত এই রায়ে স্পষ্ট উল্লেখ করে বলে যে সংসদ এবং সংবিধানের সংশোধক রচয়িতা নয়, তাই তারা অসীম ক্ষমতার অধিকারী হতে পারে না। মানে যারা পার্লামেন্টে বসে আছে তারা সংবিধান অ্যামেন্ড করতে পারে, সংশোধন করতে পারে, তার জন্যই সংবিধানের প্রণেতারা সেই রাইটটা তাদেরকে দিয়ে গেছে যে ভবিষ্যতে যেন সংবিধান সংশোধন করা যায়, সেই জায়গাটা খুলে দিয়ে গেছে, ওপেন করে দিয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় যে তারা সংবিধানটাকে পাল্টে নতুন করে সংবিধান রচনা করে দিল। তারা অসীম ক্ষমতার অধিকারী হতে পারে না, তারা সংশোধন করতে পারে, তারা অ্যামেন্ড করতে পারে, তারা বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে না। ওকে, তো এগুলো ছিল ইম্পর্টেন্ট কেসেস রিলেটেড টু প্রিয়াম্বেল। এবার আসছি প্রস্তাবনা সংক্রান্ত বিভিন্ন ব্যক্তিদের উক্তি, এটাও খুব ইম্পর্টেন্ট। যেমন ঠাকুরদাস ভার্গব, তিনি বলেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের প্রাণ, আত্মা এবং রত্ন বলে অভিহিত করেছেন। প্রাক্তন প্রধান বিচারপতি এম হিদায়তুল্লাহ, তিনি প্রস্তাবনাকে আমাদের সংবিধানের প্রাণ বলে উল্লেখ করেছেন। এন এ পালকিওয়ালা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে বারবার কোয়েশ্চেন আসে। এন এ পালকিওয়ালা, তিনি প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন বলে বর্ণনা করেছেন। এবং কে এম মুন্সি, তিনি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে অভিহিত করেছেন। এই কে এম মুন্সি কে ছিলেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিজনেস অ্যান্ড অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন ছিলেন, মনে পড়ছে? অ্যান্ড আর্নস্ট বেকার, তিনি কিস্টোন অফ দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন। এবার আসছি আর্টিকেল 1 to 10। এখানে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 1 to 4 এবং সিটিজেনশিপ সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 5 থেকে 11। এখানে 10 লেখা আছে কেন আমি জানি না, কারণ 11 নম্বর আর্টিকেলটাও বোধহয় এর মধ্যে ইনক্লুডেড আছে। তো ভারতীয় সংবিধানের আর্টিকেল 1 থেকে 10 পর্যন্ত মূলত রাষ্ট্রের প্রকৃতি, ভূখণ্ড এবং নাগরিকত্বের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি এটাকে দুটো পার্ট এর মধ্যে রয়েছে। পার্ট 1 যেখানে রয়েছে আর্টিকেল 1 to 4 এবং এখানে আর্টিকেল 1 এ বলা হচ্ছে যে নাম এবং টেরিটরি অফ দ্য ইউনিয়ন কতটা হবে। ভারত এবং তার রাজ্যসমূহের আঞ্চলিক পরিধি নির্ধারণ করে এবং এই অনুচ্ছেদে ভারত অর্থাৎ ভারতবর্ষ রাজ্যসমূহের একটি ইউনিয়ন হিসেবে বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত স্যালভিয়া ইউনিয়ন অফ স্টেট, একটি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সম্পর্কের ভিত্তি স্থাপন করে এবং ভারত একটি অবিচ্ছেদ্য রাষ্ট্র, যা এটা স্পষ্ট করে দেয়। তার মানে এখানে বলা হচ্ছে এই যে টেরিটরিটা, সেই টেরিটরিটা কনস্টিটিউশনের ফার্স্ট শিডিউলে যে মেনশন আছে সেই মেনশন টেরিটরির যতটা মেনশন আছে সেই টেরিটরিটা নিয়েই তৈরি হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? এবং যে টেরিটরিটা ইন্ডিয়া তৈরি করছে তার মধ্যে কি পড়ছে?
স্টেটের টেরিটরি পড়ছে, ইউনিয়ন টেরিটরি পড়ছে, এবং যদি কোনো টেরিটরি ভারত ইন ফিউচার অকুপাই করে সেটাও কিন্তু ইন্ডিয়ার পার্ট হবে। এখানে খুব ভালো করে খেয়াল রাখবে যে ইন্ডিয়া কোনো ফেডারেশন নয়, ইন্ডিয়া হচ্ছে একটা ইউনিয়ন অফ স্টেট। ফেডারেশন অফ স্টেট বলতে কি বোঝায়? ফেডারেশন অফ স্টেট বলতে বোঝায় যখন একটা নতুন স্টেট তৈরি হচ্ছে কোনো একটা ট্রিটি বা এগ্রিমেন্টের মাধ্যমে, যেখানে ওই ট্রিটি বা এগ্রিমেন্টটা ছেড়ে কোনো একটা পার্টিকুলার রিজিয়ন বেরিয়ে যেতে পারে। আমি বারবার বলছি এখানে স্টেট মানে কিন্তু রাজ্য নয়, এখানে স্টেট মানে আর্টিকেল 12 যে মেনশন করা আছে স্টেটের ডেফিনেশন অনুযায়ী সেই স্টেটের কথা। তোমরা এখানে মানে করেসপন্ডিং টু কান্ট্রি ধরতে পারো, ঠিক আছে? স্টেট ওয়ার্ডটা উচ্চারণ করছি মানে স্টেট মানে কিন্তু রাজ্য নয়। তাহলে ইন্ডিয়া যে ইউনিয়ন অফ স্টেট, এই ইউনিয়ন অফ স্টেটটা কিন্তু ফেডারেশন নয়। ফেডারেশন হচ্ছে যেমন আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র দেখতে পাই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে কিন্তু তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট, একটা চুক্তির মধ্যে তারা সবাই সাইন করেছে এবং তাদের ফেডারেশনটা তৈরি হয়েছে। এখানে খেয়াল রাখবে যে কোনো রকমের কোনো এগ্রিমেন্ট কোনো পার্টিকুলার রিজিয়ন বা কোনো রাজ্যকে অ্যালাউ করে না যে সে ঘোষিত করে দিল যে আমি স্বশাসিত হয়ে যাব, আমার অটোনমি চাই, আমি অটোনমাস ভাবে কাজ করব। এটা কিন্তু হবে না, এটা হতে পারে না, এটা ইন্ডিয়া সেভাবে তৈরিই হয়নি। ওই যে প্রত্যেকটা ব্রিটিশ প্রভিন্স যখন ইন্ডিয়ার ইউনিয়নের মধ্যে সামিল হচ্ছিল এবং প্রত্যেকটা রাজাদেরকে যখন সাইন করানো হচ্ছিল যে তারা ইন্ডিয়ার ইউনিয়নের মধ্যে আসবে কি আসবে না, সেটাতে কিন্তু এটাই মেনশন ছিল যে তারা কিন্তু ভবিষ্যতে কোনোদিন ইন্ডিয়ার ইউনিয়ন থেকে বেরোতে পারবে না। ওকে, যেমন ভাবে সিকিমকে আমরা দেখেছি যে সিকিম প্রথমে আমাদের একটা সহায়ক স্টেট হিসেবে আসে, তারপরে তার সেটা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। তাহলে আজকের দিনে সিকিম কিন্তু চাইলে আর ইন্ডিয়া থেকে বেরিয়ে যেতে পারবে না। আর্টিকেল 2 কি বলছে? যে যদি অ্যাডমিশন হয় অথবা এস্টাবলিশমেন্ট হয় কোনো নতুন স্টেটের, নতুন রাজ্যের ভর্তি বা প্রতিষ্ঠা, সংসদ আইন প্রণয়ন করে কোনো নতুন রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে পারে বা প্রতিষ্ঠা করতে পারে। এটি সাধারণত এমন ভূখণ্ড বা অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য যা আগে ভারতের অংশ ছিল না। এবং এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে নতুন রাজ্য গঠন এবং অন্তর্ভুক্তি আইনের কাঠামোর মাধ্যমে 1975 সালে সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটার এক্সাম্পল আমি একটু আগেই দিলাম যে সিকিম তো একটা ইন্ডিপেন্ডেন্ট আলাদা রাষ্ট্র ছিল, আলাদা দেশ ছিল। তো সেই সিকিমকে যখন ইন্ডিয়ার মধ্যে ঢোকানো হলো সেটা কিন্তু আর্টিকেল 2 এর মধ্যে পড়ছে। আর্টিকেল 2 অনুযায়ী সিকিম ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ভারত রাষ্ট্রের ভৌগোলিক সীমানা সম্প্রসারণের সঙ্গে সম্পর্কিত। আর্টিকেল 3 তে বলে হচ্ছে অলরেডি যে পার্টটা ইউনিয়ন অফ স্টেটসের মধ্যে পড়ছে, মানে ভারতের ইউনিয়নের পার্টে যেগুলো অলরেডি রয়েছে, সেখানে যদি বাউন্ডারি অল্টারেশন করা হয় বা কোনো একটা স্টেটকে বাইফার্কেট করে দুটো স্টেটে ভাগ করে দেওয়া হলো, এরকমটা যদি হয়, বা কোনো একটা স্টেটের মধ্যে অন্য কোনো স্টেটের কিছু অংশ যোগ করে দেওয়া হলো, মানে এই জিনিসগুলো মানে উইদিন দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে আমরা যদি কাটাছেড়া করি এবং নতুন বা লাইক একটা থেকে দুটো বা দুটো মার্চ করে একটা এরকম তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আর্টিকেল 3 এর মধ্যে পড়ছে। তাহলে আর্টিকেল 3 সেটাও ফরমেশন অফ নিউ স্টেট বা অল্টারেশন এরিয়া, বাউন্ডারিজ এবং নাম পরিবর্তন করার ক্ষেত্রে যেটা যে প্রভিশনগুলো আছে সেটা কিন্তু আর্টিকেল অফ 3 তে বলছে। তাহলে আর্টিকেল অফ 3 তে কি হতে পারে? কোনো স্টেটের জায়গা ইনক্রিজ করা হতে পারে, কোনো স্টেটের জায়গা ডিক্রিজ করা হতে পারে, অল্টার করা হতে পারে বাউন্ডারিজ, আবার নাম চেঞ্জ করা হতে পারে। যেরকম জম্মু আর কাশ্মীরকে ভেঙে একটা জম্মু আর একটা লাদাখ দুটো ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হলো, সেটা কোন আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 3 অনুযায়ী। মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ বানানো হলো, সেটাও আর্টিকেল 3 অনুযায়ী। বিহারকে ভেঙে ঝাড়খণ্ড আর বিহার বানানো হলো, সেটাও আর্টিকেল 3 অনুযায়ী। ঠিক আছে, এগুলো সমস্তই কিন্তু আর্টিকেল 3 অনুযায়ী হয়েছে। তাহলে এখানে নতুন রাজ্য গঠন, বর্তমান রাজ্যের এলাকা বা সীমানা বা নামের পরিবর্তন, পার্লামেন্টে যে কোনো রাজ্যের অঞ্চল পৃথক করে এবং 2 বা ততোধিক রাজ্য এবং রাজ্যের অংশকে একত্রিত করে নতুন রাজ্য গঠন করতে পারে অথবা সীমানা বা নাম পরিবর্তন করতে পারে। অনুচ্ছেদ 2 এবং 3 এর মধ্যে পার্থক্য হলো এটাই যে অনুচ্ছেদ 2 আউট অফ দ্য ইউনিয়ন অফ স্টেটস এর কথা বলে বা আউট অফ ইন্ডিয়ার যে ইউনিয়ন তার বাইরের কথা বলে, নতুন কোনো রাজ্য নিয়ে আসার কথা বলে। আর আর্টিকেল 3 হচ্ছে যেগুলো এক্সিস্টিং স্টেটস রয়েছে বা এক্সিস্টিং ইউনিয়ন অফ স্টেটের মধ্যে পড়ছে তার মধ্যে অল্টারেশনের কথা বলে। এই অনুচ্ছেদের অধীনে পার্লামেন্ট সাধারণ আইন পাস করে নতুন রাজ্য গঠন করতে পারে। সাধারণ আইন পাস মানে এখানে জাস্ট সিম্পল মেজরিটিতে হয়ে যায়, আর্টিকেল 368 লাগে না এখানে। ওকে, নাম পরিবর্তন, রাজ্যের নাম পরিবর্তন এগুলো করতে পারে। আর্টিকেল 4 এখানে কি বলছে?
আর্টিকেল 4 এ এটাই বলছে যে আর্টিকেল 2 এবং 3 অনুযায়ী যদি কোনো অ্যামেন্ডমেন্ট হয়, নতুন রাজ্য গঠন বা রাজ্যের সীমানা অল্টার, নাম পরিবর্তন, এই সমস্ত কাজকর্ম করা হয়, এই সমস্ত অ্যামেন্ডমেন্ট করা হয়, তাহলে আর্টিকেল 368 এর দরকার নেই। আর্টিকেল 368 এ কি বলা হয়েছে? আর্টিকেল 368 এ প্রসিডিওর বলা আছে, অ্যামেন্ডমেন্টের প্রসিডিওর, যেখানে স্পেশাল মেজরিটির কথা বলা আছে বা স্পেশাল মেজরিটি উইথ কনসার্ন উইথ দ্য স্টেটস এর কথা বলা আছে। তো এই সমস্ত যে ইনফরমেশনগুলো আর্টিকেল 368 এ আছে, আর্টিকেল 2 আর 3 এর অনুযায়ী যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলে সেখানে এসবের কোনো প্রয়োজন নেই। সিম্পল মেজরিটি দিয়ে আর্টিকেল 2 বা 3 এর মধ্যে অল্টারেশন করা যেতে পারে। অনুচ্ছেদ 4 ভারতীয় ইউনিয়নকে তার ভৌগোলিক এবং প্রশাসনিক সীমানা সহজে পরিবর্তন করার জন্য নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি প্রদান করে। এই আইনগুলির মাধ্যমে ফার্স্ট শিডিউল এবং ফোর্থ শিডিউলের সংশোধন করা যেতে পারে। আচ্ছা, এখানে খুব একটা ইম্পর্টেন্ট নোট খেয়াল রাখবে যে যদি এরকমটা হয় যে ইন্ডিয়ার টেরিটরি অন্য কাউকে দিতে হবে, মানে হস্তান্তর করতে হবে, ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আর্টিকেল 368 লাগবে, যেরকমটা বেরুবারি ইউনিয়ন কেসে হয়েছিল। ঠিক আছে, বেরুবারি ইউনিয়ন কেসে কি হচ্ছিল, পাকিস্তানকে হস্তান্তর করতে হলো, বেরুবারি ইউনিয়ন কেস 1960s এ, এখানে কিন্তু আর্টিকেল 368 লাগছে। কিন্তু যদি কোনো টেরিটরি ইন্ডিয়ার মধ্যে ঢোকাতে হয় তাহলে কিন্তু আর্টিকেল 368 লাগছে না। এবার আসছে সিটিজেনশিপের যে সমস্ত অ্যাক্টগুলো রয়েছে। এরপর আসছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ রয়েছে পার্ট 2 তে এবং আর্টিকেল 5 to 11 এ, নাগরিকত্ব বা সিটিজেনশিপ। আর্টিকেল 5 কি বলছে? আর্টিকেল 5 বলছে যে একটা পার্সন সে কিভাবে সিটিজেনশিপ পাচ্ছে কনস্টিটিউশনের মাধ্যমে। ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় মানে 26শে জানুয়ারি 1950 সালে যে সমস্ত ব্যক্তি ভারতের ভূখণ্ডে অধিষ্ঠিত ছিলেন এবং ভারতে জন্মগ্রহণ করেছিলেন, যাদের বাবা মা ভারতে জন্মগ্রহণ করেছিলেন, তারা ভারতের নাগরিক হবেন। অর্থাৎ এটি ভারতের নাগরিকত্বের সংজ্ঞা নির্দেশ করে। তাহলে একটা পার্সন যিনি ভারতে জন্মেছিলেন বা তাদের বাবা মা ভারতে জন্মেছিলেন বা তিনি ভারতের মধ্যে অর্ডিনারি রেসিডেন্ট ছিলেন 5 বছরের জন্য বিফোর 26 জানুয়ারি 1956 এ, তারা ভারতের নাগরিক হবে। এবং ভারতের নাগরিকত্ব বা সিটিজেনশিপ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। যদি কোনো পার্সন ভলেন্টারিলি অন্য কোনো স্টেটের অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ অ্যাকোয়ার করে তাহলে তাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর্টিকেল 6 এ কি বলা হচ্ছে? আর্টিকেল 6 এ বলা হচ্ছে সেই সমস্ত পার্সনদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে যারা পাকিস্তান থেকে মাইগ্রেট করে এসেছিল। তাহলে পাকিস্তান থেকে ভারতে স্থানান্তরিত হয়েছিল যারা, তাদের সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হচ্ছে আর্টিকেল 6 এ। এবং এখানে বলা হচ্ছে 19 জুলাই 1948 এর আগে বা পরে যে সমস্ত ব্যক্তি পাকিস্তান থেকে এসেছিল তাদেরকে এখানে সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হচ্ছে। পাকিস্তান থেকে ভারতে স্থানান্তরিত ব্যক্তিরা এই অনুচ্ছেদের আওতায় পড়ছে। এরপরে আসছি আর্টিকেল 7। আর্টিকেল 7 এ কি বলা হচ্ছে? আর্টিকেল 7 এ বলা হচ্ছে যে যে সমস্ত মানুষজন ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গেছিল, ঠিক আছে, ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গেছিল, মানে যখন দেশ ভাগ হয়েছে তখন ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেছে। পাকিস্তান গেছে তো গেছে, গিয়ে তো দেখছে যে এই জায়গাটা তো থাকার একদম অযোগ্য, পৃথিবীর সব থেকে জঘন্যতম জায়গা হচ্ছে এখানটা, এখানে থাকা যায় না, এখানে মানুষ থাকতে পারে না। তো তারা আবার ভারতে ফিরে এসছে। মাইগ্রেন্ট টু পাকিস্তান যারা হয়েছিল তারা আবার ভারতে চলে এসছে, তো ফিরে চলে এসছে, তাদেরকে এই আর্টিকেল 7 অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আর্টিকেল 6 আর 7 এর মধ্যে ডিফারেন্স কি? আর্টিকেল 6 এ যারা অলরেডি পাকিস্তানে ছিল তারা আগেই বুঝে গেছে যে এখানে ছিল, তারা জেনে গেছে যে এখানে থাকা মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার, তো তারা পাকিস্তান থেকে ইন্ডিয়া চলে এসছে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে আর্টিকেল 6 এর আন্ডারে। আর্টিকেল 7 এর আন্ডারে যারা ইন্ডিয়াতে ছিল, সুখে থাকতে ভূত কিল, ইন্ডিয়া থেকে গেল পাকিস্তানে, তারপর আবার গিয়ে দেখলো যে এখানে থাকা অসম্ভব, তারা আবার ইন্ডিয়াতে ফিরে আসলো, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে আর্টিকেল 7 এর আন্ডারে। ক্লিয়ার? আর্টিকেল 8। আর্টিকেল 8 এ হচ্ছে এই পাকিস্তান কনফ্লিক্ট বাদ দিয়ে বাকি যে ওয়ার্ল্ড রয়েছে সেই সমস্ত মানুষ যারা ইন্ডিয়ার অরিজিনের এবং ভারত থেকে বাইরে বসবাস করে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। তো এটি ভারতের বাইরে বসবাস করে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব নির্দেশ করে। যদি কোনো ব্যক্তি বা তার বাবা মার মধ্যে কোনো একজন অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বর্তমানে তারা ভারতের বাইরে বসবাস করে, তাহলে তাদের সন্তান বা সেই ব্যক্তি হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারে, তার প্রভিশন দেওয়া রয়েছে আর্টিকেল 8 এর মধ্যে। আর্টিকেল 9 এ কি বলা হচ্ছে?
আর্টিকেল 9-এ বলা হচ্ছে যদি কোনো পার্সন ভলেন্টারিলি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে ভারতের নাগরিকত্ব তিনি হারিয়ে ফেলবেন। ভারত কখনোই দ্বৈত নাগরিকত্বকে সাপোর্ট করে না। ভারতে এক নাগরিকত্ব রয়েছে এবং ভারতের সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, যার জন্য অন্য কোনো কান্ট্রির সিটিজেন হয়ে ইন্ডিয়ার সিটিজেন সে থাকতে পারবে না। এবং এই অ্যাক্ট অনুযায়ী উপর ভিত্তি করে নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর ধারা অনুযায়ী 26শে জানুয়ারি 1950 সাল বা তারপরে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে ভারতের নাগরিকত্ব শেষ হয়ে যায়। আর্টিকেল 10 কি বলছে? আর্টিকেল 10 বলছে যে কন্টিনিউয়েন্স অফ রাইট অফ সিটিজেনশিপ, নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা নির্দেশ করে যে 5 থেকে 8 অনুযায়ী নাগরিক হিসেবে গণ্য হওয়া কোনো ব্যক্তি সংসদের আইন সাপেক্ষে নাগরিক হিসেবেই বহাল থাকবেন। মানে সে যদি একবার নাগরিক হয়ে যায় তাহলে সংসদ আইন করে তার নাগরিকত্ব যদি কেড়ে নেয় কোনো অ্যাক্টের মাধ্যমে, সেটা হতে পারে মানে কোনো একটা প্রভিশন বানানো যেখানে তার নাগরিকত্ব খারিজ হয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যে সমস্ত আইন সংসদ প্রণয়ন করবে সেগুলো কিন্তু সে তার আওতায় পড়বে। এই অনুচ্ছেদের অধীনেই পার্লামেন্ট 1955 সালে নাগরিকত্ব আইন প্রণয়ন করে এবং ভারতের সংবিধানের দ্বিতীয় অংশের অধীনে পড়ে, যা সংবিধান কার্য হওয়ার সময় নাগরিকত্ব নির্ধারণ করে। এবং এই অনুচ্ছেদে বলা হয়েছে দণ্ডনীয় অপরাধের জন্য অভিযুক্ত প্রত্যেকেই দোষী সাব্যস্ত হওয়া না পর্যন্ত নির্দোষ বলে ধরা হবে। সিটিজেনশিপ অ্যাক্টের কথা যে বারবার আসছে, 1955 সিটিজেনশিপ অ্যাক্ট, এই সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে একটা পার্সন সিটিজেনশিপ পেতে পারে 4টে ভাবে। একটা হচ্ছে বাই বার্থ পেতে পারে, মানে সে জন্মসূত্রে পেতে পারে, বাই ডিসেন্ট মানে যদি তার ইন্ডিয়ান অরিজিন হয়, অন্য কান্ট্রিতে বসবাস করে তাহলে পেতে পারে, বাই রেজিস্ট্রেশন হতে পারে মানে কোনো একটা ইন্ডিয়ান অরিজিন ইন্ডিভিজুয়াল সে ইন্ডিয়াতে রয়েছে এবং বা তার স্পাউস অফ ইন্ডিয়ান সিটিজেন, কোনো একটা ইন্ডিয়ান সিটিজেনের স্পাউস মানে হয় স্ত্রী অথবা হাজব্যান্ড, এবং তাদের কোনো মাইনর চিলড্রেন যারা 7 বছরের জন্য ইন্ডিয়াতে রয়েছে তারাও কিন্তু সিটিজেনশিপ পেতে পারে বাই রেজিস্ট্রেশন, এবং বাই ন্যাচারালাইজেশনের ক্ষেত্রেও কিন্তু সিটিজেনশিপ পেতে পারে। তাহলে 4টে ভাবে সিটিজেনশিপ পেতে পারে। 3টে ভাবে সিটিজেনশিপ হারাতে পারে। কিসের মাধ্যমে? একটা হচ্ছে রিনাউন্সিয়েশন মানে ভলেন্টারিলি সে ইন্ডিয়ান সিটিজেনশিপ ত্যাগ করে দিল। টার্মিনেশন মানে অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ নিয়ে নিল, আমাদের এখানে সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে গেল। আর একটা হচ্ছে ডেপ্রিভিয়েশন মানে যদি দেখা যায় যে তার সিটিজেনশিপটা সে কোনো ফ্রড করে বা ইল্লিগাল ভাবে সিটিজেনশিপ পেয়েছে তাহলেও কিন্তু তার সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের ডিসকাশন। এবার আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো করবো ঝটপট। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে জওহরলাল নেহরু উদ্দেশ্য প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন কবে পেশ করেছিলেন? অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিলেন ইন দ্য ইয়ার অফ 1946 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। গণপরিষদ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কবে গ্রহণ করে? গণপরিষদ গ্রহণ করেছিল 26শে জানুয়ারি 1947 সালে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 5টি শব্দের উল্লেখ রয়েছে, তা কোন ক্রমে রয়েছে? ক্রমটাও ইম্পর্টেন্ট। সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। অপশন এ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে ধারণা নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছে আমেরিকান যুক্তরাষ্ট্র থেকে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেই সংবিধানের প্রস্তাবনার ধারণা পাওয়া হয়েছে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রই হচ্ছে প্রথম সংবিধান যার মধ্যে প্রস্তাবনা ছিল। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ভাষা বা শৈলী কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে গৃহীত হয়েছে? দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল সেটা পেয়েছে অস্ট্রেলিয়া থেকে। ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কতগুলি ভাষায় রচিত রয়েছে? মূল প্রতিলিপি 2টি, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে হিন্দি। 1976 সালে কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা এই শব্দ 3টে যুক্ত করা হয়েছিল? সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি এই 3টে শব্দ যুক্ত করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ইন্দিরা গান্ধী ছিলেন সেই সময়ের প্রধানমন্ত্রী। সংবিধানের প্রথম সংশোধনী পাশ করার সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? এক্ষুনি বললাম ইন্দিরা গান্ধী ছিলেন। সংবিধানের মূল প্রস্তাবনাটি কে অলঙ্কৃত করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বি.ও. রামমোহন সিনহা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। প্রস্তাবনা সংক্রান্ত বিখ্যাত বেরুবারি ইউনিয়ন মামলা কত সালে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1960 খ্রিস্টাব্দে। নিম্নের কোন মামলার রায়ে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রস্তাবনাকে সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ বলা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। এবং এলআইসি অফ ইন্ডিয়া কেসে আরো দৃঢ়ভাবে কেশবানন্দ ভারতী কেসের কথাটাই কি কিন্তু রিপিট করা হয়েছিল। প্রস্তাবনায় সংবিধানের পরিচয়পত্র বলে কে অভিহিত করেছেন? প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলে অভিহিত করেছেন
অপশন বি এন এ পালকিওয়ালা কি বলেছেন? আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাশিফল বা পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়া কে বলেছেন? মুন্সিজি, কে এম মুন্সিজি বলেছে হরোস্কোপের কথা। নাগরিকত্ব আইন কত সালে প্রণয়ন করা হয়? নাগরিকত্ব আইন প্রণয়ন করা হয় 1955 খ্রিস্টাব্দে, যেটার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 2019-এ, সিএএ এনআরসি যখন আসছে। ভারত একটি অবিচ্ছেদ্য রাষ্ট্র কোন অনুচ্ছেদের মধ্য দিয়ে স্পষ্ট করা হয়? ভারত একটি অবিচ্ছেদ্য রাষ্ট্র, ভারতকে বাইফার্কেট করে ভেঙে দুটুকরো করা যাবে না, এটা বলা হচ্ছে আর্টিকেল 1-এ। কোন অনুচ্ছেদের অধীনে 1975 সালে সিকিম রাজ্যকে ঘোষণা করা হয়েছিল? আর্টিকেল 2 এর মধ্যে। এক্সিস্টিং অফ নিউ স্টেট, নতুন স্টেট যদি আমাকে বানাতে হয় তাহলে আর্টিকেল 2 এর আন্ডারে করতে হবে। কত সালে সিকিমকে রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল? পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। তোমরা বলবে কততম সংবিধান সংশোধনী ছিল সেটা? এর আগে 35 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাকে সহকারী রাজ্য এবং 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাকে কমপ্লিট স্টেটহুডের মর্যাদা দেওয়া হয়। নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অধিকারের ধারাবাহিকতা আর্টিকেল 10-এ বলা হয়েছে। পাকিস্তান থেকে ভারতে স্থানান্তরিত ব্যক্তিরা কোন অনুচ্ছেদের আওতায় পড়ে? পাকিস্তান থেকে ভারতে যারা এসছে তাহলে আর্টিকেল 6 এর মধ্যে পড়ছে। ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে অপশন সি যুক্তরাষ্ট্র থেকে, এটা হচ্ছে ইউকে থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো 20টা কোয়েশ্চেন আমরা করলাম, পুরো ক্লাস ডিটেলসে আলোচনা করলাম। ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, লাইক করতে পারো, সেটা তোমাদের ইচ্ছার ওপর। বাট যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটু হাইপ করে দিও ক্লাসটা, কারণ এখন একটু হাইপ করলে সেটা অনেকজনের কাছে পৌঁছানো ইজিলি পসিবল হয় হাইপ ক্লাসের ক্ষেত্রে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ অল। পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, এই যে নাম্বারটা রয়েছে নিচে দেওয়া, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং ফোনও করতে পারো যদি চাও। তো এখান থেকেই তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং অবশ্যই যারা ডিজিটাল নোটটা নিয়েছো, আই হোপ তারা প্রত্যেকটা ক্লাস দেখো, তারা একটুখানি তোমাদের রিভিউটা শেয়ার করো যে ক্লাস নোটটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো। কোনো রকমের কোনো ডাউট থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।